স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন মাহমুদা। সবে মাথা আঁচড়াতে চিরুনি ধরেছেন। আকস্মিক মেয়ের কথা শুনে থেমে গেলেন। হাতে থাকা চিরুনিটা মেঝেতে পড়ে গেল বেখেয়ালে। তিনি অবিশ্বাস্য চোখে চাইলেন মেয়ের পানে, তারপর বললেন, সত্যি তুই বিয়ের জন্য রাজি? মাকে দেখে তাহিয়ার গলা পাকিয়ে কান্না আসার উপক্রম। কান্নার দলকে গলাতেই থামিয়ে মাথা নাড়ালো। খুশিতে আত্মহারা মাহমুদা তড়িৎ মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। তার মনে হচ্ছে এমন খুশির সংবাদ তিনি ইতিপূর্বে আর শোনেননি। তার কয়দিনের অভিনয় কাজে দিয়েছে। তবে মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন, আমি তোর খারাপ চাই না, আমি চাই তুই সব সময় খুশি থাক। আমি তো বিয়ের জন্য রাজি হয়ে গেছি, এবার কি আমার সাথে স্বাভাবিক হবে তুমি? মায়ের বুকে মাথা রেখে বলল তাহিয়া। মাহমুদা হেসে ছাই জানালেন। তাহিয়া চেহারায় গাম্ভীর্যতা টেনে মাথা উঠালো। মায়ের পানে চেয়ে দৃঢ় স্বরে বলল, কিন্তু আমার 3টা শর্ত আছে, এগুলো মানলেই আমি কবুল বলবো। মাহমুদা ভুরু কুঁচকালেন। কি শর্ত? ধীর স্বরে তাহিয়া বলল, প্রথম শর্ত, বিয়েটা একেবারে ঘরোয়াভাবে হবে, পরিবারের বাইরে বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না। দ্বিতীয় শর্ত, বিয়ের পর আমার গ্রাজুয়েশন কমপ্লিট না করা অবধি আমি এই বাসায় থাকবো, স্যারের বাসায় যাব না। তৃতীয় শর্ত, বিয়ের কথা কলেজের কাউকেই জানানো যাবে না। আমি চাই না কেউ আমাকে নিয়ে মজা করুক। বিয়ের কথা বলার আগে শর্তগুলো নীলিমা আন্টিকে জানিয়ে দিবে। মাহমুদার চোখে মুখে রাগ ফুটে উঠল। মেয়েটা আবার কি পাগলামো শুরু করেছে? এগুলো কোন ধরনের কথা? রাগের বশবর্তী হয়ে মেয়েকে কয়েকটা কটু কথা শোনানোর ইচ্ছাটা জাগলো, কিন্তু তিনি ইচ্ছাদেরকে দমিয়ে রাখলেন। অনেক কাঠখড় পুড়িয়ে মেয়েকে রাজি করিয়েছেন। এখন কিছু বললে আবারও বেঁকে যেতে পারে। নীলিমার সাথে কথা বলে দেখা যাক ও কি বলে। তিনি ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলেন, ঠিক আছে, তুই যা চাইবি তাই হবে। তাহিয়া মাকে ছেড়ে উঠে দাঁড়ালো। কান্নাদেরকে থামানো যাচ্ছে না। মাকে দেখলেই কান্না পাচ্ছে। নিজের রুমে চলে গেল অশ্রু বিসর্জনের উদ্দেশ্যে। তাহিয়া চলে যেতেই মাহমুদা ফোনটা উঠিয়ে নীলিমাকে কল দিলেন। তাহিয়ার রাজি হওয়ার কথা শুনে বেশ অবাক হলো নীলিমা। সেই সাথে আনন্দিত হতেও দেখা গেল তাকে। আনন্দ মাখা চেহারা আনন্দে উবে গেল তাহিয়ার শর্তের কথা শুনে। একমাত্র ছেলের বিয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, একেবারে সবাইকে ডেকে ধুমধাম করিয়ে বিয়ে দেবার ইচ্ছে ছিল তার। সবার অগোচরেই এভাবে বিয়ে হয় নাকি? আত্মীয় স্বজন কি বলবে? কপালে চিন্তার ভাঁজ ফেলে ভাবতে বসলেন তিনি। ওইদিকে মাহমুদা অনুরোধের সুরে বলে গেল, আপাতত তাহিয়ার শর্তটা মেনে বিয়েটা হোক, পরেরটা পরে দেখা যাবে। একবার বিয়েটা হয়ে গেলেই হলো। এখন আক্ত হয়ে থাকুক। তাহিয়া যখন সম্পর্কটাকে মন থেকে মেনে নিবে, তখন না হয় বড় করে অনুষ্ঠান করে শ্বশুর বাসায় যাবে। বান্ধবীর অনুরোধ ফেলতে পারল না নীলিমা। ইতিবাচক উত্তর দিলেন। মাহমুদা ভেবে চিনতে বললেন, তাহিয়ার মাথায় কখন কি চলে ও ছাড়া কেউই জানে না। হ্যাঁ, কখনো না, এটা হয়ে যায় তার ঠিক ঠিকানা নেই। তাই আমি চাইছি আজই ওদের বিয়েটা পড়িয়ে দিতে। কি বলিস তুই? নীলিমা তার স্বামী রেজাউল আহমেদের সাথে পরামর্শ করে সায় জানালেন। খুশি মনে ফোনটা রাখলেন মাহমুদা। ফিরোজ সাহেবকে ফোন দিয়ে আসতে বলেন। ফোন রেখে নীলিমা ডাইনিং রুমে গেলেন। টেবিলে বসে সকালের নাস্তা করছে অভিক। চোখ মুখ হয়ে ঘুমের ঘুম ভাব। সদ্য ঘুম থেকে উঠেছে কিনা। নীলিমা গিয়ে অবনীর পাশে বসলেন। গলা খাকারি দিয়ে ছেলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন। সফলও হলেন। অভিক খাওয়া থেকে চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিছু বলবে মা? নীলিমা আমতা আমতা করছিলেন। আকস্মিক বিয়ের কথা বললে অভিক আবার কেমন ভাব প্রকাশ করবে তা নিয়েই ভয় তার। তিনি মাহমুদাকে কথা দিয়ে ফেলেছেন, এখন ছেলে বেঁকে বসলে তো সমস্যা। মায়ের বিব্রত ভাব দেখে আগ বাড়িয়ে বলল, দারুণ একটা খবর আছে রে অভি। কি খবর? কৌতূহলী চোখে প্রশ্ন করলো অভি। আর অবনী প্রসন্ন হেসে বলল, তাহিয়া বিয়ের জন্য রাজি হয়ে গেছে। অভিক অবিশ্বাস্য চোখে তাকালো। এই মেয়ে তো কয়দিন আগেই বিয়ে করবে না বলে আর তার জন্য কাজ ছিল, আজ হঠাৎ রাজি হলো কেন? সে ভুরু কুচকালো। কদিন আগেই না বিয়েতে ব্যাপক অমত ছিল ওর, হঠাৎ রাজি হলো কিভাবে? আন্টি ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
রাজি না হয়ে উপায় নেই তো। ও, দায়সারা উত্তর দিয়ে খাওয়ায় মন দিল অভিক। নীলিমা আমতা আমতা করে তাহিয়ার শর্তগুলো বললেন, সেই সাথে মাহমুদার সিদ্ধান্তের কথাও বললেন। আকস্মিক বিয়ের কথায় গম্ভীর হলো অভিক। প্রথম দুটো শর্তে আপত্তি না থাকলেও কলেজে না জানানোর ব্যাপারেও ও তার বেজায় আপত্তি। মেয়েটা চাইছেটা কি? বিয়ে করবে অথচ কাউকে জানাবে না। অবিবাহিত ট্যাগ নিয়ে চলার এত শখ হলে বিয়ে করার কি দরকার? মস্তিষ্কে উকি দেওয়া ভাবনাগুলো প্রকাশ করতে গিয়ে মায়ের পানে চেয়ে থেমে গেল। নীলিমার চোখে মুখে চিন্তার সরু রেখাও দেখা যাচ্ছে না, বরং উৎফুল্লতা দেখা যাচ্ছে। তাহিয়াকে পুত্রবধূ করার ইচ্ছে যুগ দেড়েকের, সেই অজানা নয় অভিকের। বহুদিনের লালিত ইচ্ছে আজ পূরণ হবে ভেবেই বিজয় উল্লাসে মেতেছে নীলিমার চোখ মুখ। মায়ের এই খুশিতে বাগড়া দিতে চায় না অভিক। আপত্তি ঠেলে সে গম্ভীর স্বরে বলল, তোমার আপত্তি না থাকলে আমারও আপত্তি নেই। কখন যেতে হবে বলে দিও, আমি গিয়ে হাজির হব। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, তুই সন্ধ্যায় নীলিমাদের বাসায় চলে যাস, আমরা দুপুরেই চলে যাব। সংক্ষেপে খাওয়ার পর্ব চুকিয়ে টেবিল ছাড়ল অভিক। কলেজের জন্য তৈরি হয়ে এসেছে। অবনীর উদ্দেশ্যে বলল, শপিং করতে হবে? যেমনই হোক, বিয়ে তো, শাড়ি গহনা ছাড়া তো আর বিয়ে হয় নাকি? টুকটাক কেনাকাটা তো করতেই হবে, উৎফুল্লতার সাথে বলল অবনী। অভিক ওয়ালেট থেকে নিজের ক্রেডিট কার্ডটা বের করে অবনীর হাতে ধরিয়ে দিয়ে বলল, যা কেনার কিনে নিস, আসছি। অনেকটা তাড়াহুড়োই চলে গেল অভিক। পাঁচতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে বিড়বিড় করে বলল, ফাজিল মেয়ে। মধ্যাহ্নের প্রথম লগ্ন। আজ সূর্যের তাপটা অন্যান্য দিনের তুলনায় আজ প্রখরতা। ঝলসানো আলোতে গা পুড়ে যাওয়ার উপক্রম। এক চিলতে রোদ এসে ঠিকরে পড়েছে তাহিয়ার রুমের বারান্দাটায়। এক মুঠো রোদ্দুর গায়ে মাখিয়ে উচ্ছ্বাস মনে মেঝেতে বসে আছে তাহিয়া। খানিক আগেই মাহমুদা এসে বিয়ের কথা জানিয়ে গেলেন। আকস্মিক বিয়ের কথায় বেশ চমকে উঠেছিল তাহিয়া। আজই বিয়ে? বিস্মিত স্বরে এমন একটি কথা বলতে গিয়েও মায়ের উৎফুল্ল চেহারা আর প্রাণবন্ত হাসির দিকে চেয়ে থেমে গেল। স্মিত হেসে সাই জানিয়েছিল। মাহমুদা চলে যেতেই চিন্তার পসরা সাজিয়ে বসল বারান্দায়। উদাস মনে জীবনের সমীকরণ মেলাতে লাগলো। এই বিয়েটা মায়ের খুশি জড়িয়ে থাকায় ডিভোর্সের কথাও মাথায় আনতে পারবে না সে। মানিয়ে নিতে পারবে স্যারের সাথে? আচ্ছা, স্যার স্বামী হিসাবে কেমন হবে? লেকচারার অভিকের মতোই কি রাগী আর গম্ভীর? কথায় কথায় তাকে ধমক দিবে, পড়ালেখার চাপ দিবে? সন্ধ্যায় বিয়ে নামক সুতোয় বেঁধে পড়ার পর থেকে তাকে কি পরাধীনতার শিকলে বেঁধে ফেলবেন স্যার? সব কাজে হুকুম চালাবেন? মনে চলছে জল্পনা কল্পনাদের উড়াউড়ি। সে যখন গভীর ভাবনায় মগ্ন, তখন বারান্দায় উপস্থিত হলো তুহিন। তাহিয়ার পাশে বসে ব্যঙ্গাত্মক গলায় বলল, খুব তো নানা করেছিলি, শেষে অভিক ভাইকেই তো বিয়ে করতে হচ্ছে। শুধু শুধু আগে কি ঢংটাই না করলি। উদাস চোখে রাগ টেনে ভাইয়ের দিকে তাকালো। কাঁধে থাপ্পড় দিতে দিতে বলল, তুই তো দোয়া করেছিলি। হাত তোলে তুহিন বলল, আগে দোয়া করিনি, তবে এখন করছি। অভিক ভাই তোকে সারাক্ষণ পড়ার টেবিলে বসিয়ে রাখুক, বেত নিয়ে সামনে বসে থেকে পড়া ধরুক, একটা ভুলের জন্য 5টা করে আঘাত দিক, সারাক্ষণ ধমকের উপরে রাখুক, আমাকে দেওয়া সব মার ধর তোর উপরে বর্তাক। চোখ রাঙিয়ে আরো কয়েক ঘা বসালো তাহিয়া। তুহিনও কয়েকটা দিল। মারামারির মাঝে অবনী উপস্থিত হলো। ঝগড়া থামিয়ে শপিং এ নিয়ে চলল তাহিয়া। যদিও এতে বেশ আপত্তি ছিল তাহিয়ার, তবে এই পর্যায়ে তার আপত্তি বেশি সুবিধা করতে পারল না। অবনী এক প্রকার জোর করেই নিয়ে গেল। ঘুরে ঘুরে লাল বেনারসি কিনল অবনী, সাথে টুকটাক জিনিসপত্র। অভিকের জন্য কিনল মেরুন রঙের পাঞ্জাবি। শপিং শেষে ফেরার পথে পথিমধ্যে অবনী প্রশ্ন করলো, হঠাৎ বিয়েতে রাজি হলি কি ভেবে? তাহিয়া মলিন হেসে বলল, আপাতত মায়ের খুশিতেই আমার খুশি। জেনে গিয়েছিস? কে বলল? মামা। আপু, মা ঠিক হয়ে যাবে তো? কাতর গলায় বলল তাহিয়া। এতক্ষণে বিয়েতে রাজি হওয়ার সঠিক কারণ ধরতে পারল অবনী। সে দৃঢ়তার সাথে অভয় দিল, অনিশ্চয়তা নেই, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। অভিক এলো গোধূলি লগ্নে। অবনীর স্বামী আনভীর আর
বাবা রেজাউল আহমেদ ইতিমধ্যে কাজী নিয়ে চলে এসেছে। মাগরিবের নামাজ পড়ে বিয়ের কাজ শুরু হবে। তাহিয়াকে সাজাচ্ছে অবনী। হালকা সাজে বধূর রূপ আকল ধরল শরীরে। উদাসীন তাহিয়ার সেই দিকে খেয়ালই নেই। সে নিজ ভাবনায় মত্ত। সাজানো শেষ হলো সন্ধ্যা 7টা নাগাদ। সাজানো শেষ হতেই বিয়ে পড়ানো শুরু হলো। ছেলে পক্ষ বসার ঘরে আর মেয়ে পক্ষ তাহিয়ার রুমে। কাজী এসে তাহিয়াকে কবুল বলতে বললেন। মায়ের পানে চেয়ে কাপা কাপা স্বরে কবুল বলল তাহিয়া। মনটা হালকা হলো মাহমুদার। মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। এবার তিনি মরেও শান্তি পাবেন। মায়ের মুখে মৃত্যুর কথা শুনে হু হু করে কেঁদে দিল তাহিয়া। মাহমুদা ভেবেছেন বিয়ের ব্যাপারেই কাঁদছে, বিশেষ প্রাধান্য দিলেন না। বিয়ে সম্পন্ন হওয়ার পর অভিককে তাহিয়ার রুমে নিয়ে আসা হলো। অভিকের সাথে অবনী এসেছে। মাহমুদা তখন মেয়ের পাশে বসা ছিলেন। চোখে ভেসে যাচ্ছে অশ্রু সোনাতে। অভিককে দেখে প্রসন্ন হেসে উঠে দাঁড়ালেন। তাহিয়ার পাশে বসিয়ে বলেন, বেশ মানিয়েছে তোদের। জবাবে অভিক কৃত্রিম হাসি হাসল। মায়ের অসুখে দুঃখ বিলাসে মত্ত তাহিয়া আকস্মিকভাবে অভিকের আগমন ভড়কালো। মেরুন পাঞ্জাবি পরিধেয় সুপুরুষ যখন তাহিয়ার পাশে বসল, তখন দুঃখ বিলাস ভুলে অস্বস্তি বিলাসে মত্ত হলো। রাজ্যের অস্বস্তি এসে হানা দিল তার মাঝে। ভয়ের দল এসে যোগ দিয়েছে সাথে। তাহিয়া খানিকটা সরে গিয়ে জড়ো হয়ে বসল। মাহমুদা মেয়ের 2 হাত ধরে অভিকের হাতের ওপরে রাখলেন। 4 হাত এক করে অভিকের উদ্দেশ্যে অশ্রু সজল চোখে বললেন, আমার মেয়ের দায়িত্ব এই মুহূর্তে তোমার উপরে ন্যস্ত করলাম। আমার বর্তমান অবর্তমান সবটা সময়ের ওর খেয়াল রেখো, ওকে আগলে রেখো বাবা। অভিক ভরসার হাসি দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। মাহমুদা হেসে বলেন, আজ থেকে আমি নিশ্চিন্ত। অবনী দুজনকে একান্ত সময় উপহার দিতেই মাহমুদার উদ্দেশ্যে বলেন, বিয়ে সম্পন্ন হওয়ার পর মিষ্টি মুখ করাতে হয়। আন্টি বাইরে আসুন তো, কাজে লেগে পড়ি। অবনীর ইঙ্গিত টের পেয়ে দেরি করলেন না মাহমুদা, দ্রুত বেগে বেরিয়ে গেলেন। তাহিয়া হালকা গোলাপি রঙার রুমটাই বয়ে গেল সদ্য বিবাহিত এক দম্পতি। তাহিয়ার হাত তখনও অভিকের হাতের মাঝে। অভিক স্পষ্ট টের পেল তাহিয়ার হাত কাঁপছে থরথর করে। সে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো নববধূর পানে। লাল বেনারসিতে শ্যামরঙা মেয়েটাকে খারাপ লাগছে না। অশ্রু ভেজা গলাটায় হালকা মেকআপের ছাপ। মেকআপের ওপর স্পষ্ট ফুটে উঠেছে অস্বস্তির ভাব। হাত ভর্তি চুড়ি, মাথায় লাল ওড়নার ঘোমটা টানানো। বেশ মানানসই লাগলেও নববধূর বিয়ের সাজে চশমা পরাটা কেমন যেন বেমানান দেখালো। অভিক গাঢ় দৃষ্টিতে চশমাটা ভেদ করে তাহিয়ার চোখের দিকে তাকালো। তাহিয়ার দৃষ্টি অবনত, স্নায়ুবিক দৌর্বল্যগ্রস্ততায় ঘন ঘন চোখের পলক ফেলছে। চোখ বেয়ে দরদর করে জল গড়াচ্ছে। সেই জলের সাথে মিশে আছে লজ্জা আর অস্বস্তির পসরা। মেয়েটা হাঁসফাঁস করছে কেমন যেন। নববধূর অস্বস্তি টের পেয়ে হাতের বাঁধন থেকে মুক্ত করলো তাকে। অস্বস্তিতে ডুবে থাকা তাহিয়া চাপা শ্বাস ফেলে হাতটা গুটিয়ে নিল। এতক্ষণ শ্বাসটা আটকে ছিল যেন। মায়ের কথা ভেবে বিয়েটা তো করে নিল, এখন এই মানুষটার সাথে মানিয়ে নিবে কিভাবে ভাবতেই কপালে ঘাম ছুটছে। মা তো তার পুরো অধিকার অভিকের হাতে দিয়ে গেছেন। এখন অভিক যদি দুর্ব্যবহার করে, শাসনের নামে শোষণ করে। তাহিয়া ভীত ঢোক গিলল। মনে মনে বলল, আল্লাহ রক্ষা করো। নীরবতায় গা ঢেকে পাশাপাশি বসে আছে নবদম্পতি। তাহিয়া নড়াচড়াও করছে না, নিশ্চল বসে আছে। অভিকেরও কেমন যেন অপ্রস্তুত দেখাচ্ছে। নববধূর সাথে কিভাবে কথা বলা শুরু করবে এটা ভেবে পাচ্ছে না, ইতস্ত বোধ করছে। সম্মুখে দৃষ্টি রেখে ভাবল খানিকক্ষণ, তারপর নীরবতায় মারিয়ে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। তাহিয়াকে বোঝালো সে কিছু বলতে চায়, তবুও তাকালো না। নেত্রপল্লব আজ ভীষণ ভারী, ওঠানো দায়। অভিক পকেট হাতড়ে একটা চেক সমেত খাম বের করে তাহিয়ার দিকে বাড়িয়ে দিয়ে ধীর স্বরে প্রথম কথা বলল, তোমার প্রাপ্য দেনমোহর, এটা নাও। তাহিয়া কেঁপে উঠল, না কথা বলল আর না হাত বাড়ালো। মূলত সে শ্বাসরুদ্ধতার সাথে সাথে বাকরুদ্ধও হয়ে গেছে। তাহিয়ার অসাড়তা দেখে অভিক নিজ উদ্যোগে বিনা স্পর্শে
খামটা তাহিয়ার কোলের উপরে রেখে দিল। তারপর ধীর স্বরে বলল, তোমার দেওয়া শর্তের মধ্যে প্রথম শর্তটি পূরণ হয়েছে। বিয়েটা ঘরোয়াভাবেই হয়েছে। আমার সংখ্যায় বিশাল বন্ধু সমাজে একজন এবং এক ঘনিষ্ঠ গুরুজন নিয়ে বিয়েতে হাজির হয়েছি। এতে আমার মাঝে খুব একটা ভাবাবেগ নেই। দ্বিতীয় শর্তটি ছিল গ্রাজুয়েশন কমপ্লিট না করা অবধি তুমি এই বাসায় থাকবে, তাই তো? উত্তরের আশায় তাহিয়ার পানে তাকালো অভিক। তাহিয়া মাথা নাড়ালো। অভিক শান্ত স্বাভাবিক স্বরে বলল, বিয়েটা একেবারেই আকস্মিকভাবে হয়েছে। আমি খানিকটা প্রস্তুত থাকলেও তুমি ছিলে একেবারেই অপ্রস্তুত। অনেকটা বাধ্য হয়েই বিয়েটা করেছো। সম্পর্কটাকে মানিয়ে নিতে বেশ সময় লাগবে তোমার। আমার পক্ষ থেকে আমি তোমাকে যথেষ্ট সময় দিব। তোমার যত ইচ্ছা তুমি সময় নাও, আমার কোনো আপত্তি নেই। আমি বা আমার সংসারের দায়ভারও এখন তোমার কাঁধে কেউ চাপাবে না। গ্রাজুয়েশন কমপ্লিট করা অবধি তুমি এখানেই থেকো। অতি প্রয়োজন মনে না করা অবধি আমি আসবো না এই বাসায়। মনস্তাত্ত্বিক ব্যাপারে তুমি আগানোর আগে আমি আগাবো না। সুতরাং তুমি নিশ্চিন্তে থেকো। তাহিয়া শুনে গেল, রাগ করলো না। তবে তাহিয়া টের পেল অভিকের কথায় মনের চাপা পড়া পাথরটা সরে যাচ্ছে। অভিকের সাথে থাকলে অভিকের ভয়ে তটস্থ থাকবে সে, সতেজ নিঃশ্বাস নিতে পারে না। অন্তত এই শ্বাসরুদ্ধকর মুহূর্ত থেকে বেঁচে যাবে। কোলে রাখা হাতের এক্সটেনশন করা নখের দিকে নজর দিয়ে কত কি ভেবে গেল তাহিয়া। তার ভাবনার সমাপ্তি ঘটিয়ে পরবর্তী কথাটা বলল অভিক, প্রথম দুটো শর্তে আমার আপত্তি না থাকলেও তৃতীয় শর্তে আমার ব্যাপক আপত্তি। বিয়ের আগে যদি তোমার সাথে কোনো সম্পর্ক থাকতো তাহলেও কলেজে না জানানোর ব্যাপারে আমার আপত্তি থাকতো না, কিন্তু ইতিপূর্বে আমাদের মাঝে ছাত্রী শিক্ষকের বাইরে কোনো সম্পর্ক ছিল না। এখন যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা একটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্কের কথা সবার জানা উচিত। আমার নামে কবুল বলার সাথে সাথে তোমার সব দায় দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে। বরাবরই আমি দায়িত্ব সচেতন মানুষ। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে কুণ্ঠাবোধ করব না। কলেজের কাউকে বিয়ের কথা না জানানোর পর যদি কোনোভাবে আমাদের একসাথে কেউ দেখে, তখন আমার সুখ্যাতি এবং তোমার সম্মান দুটোই যাবে একসাথে। বর্তমান সময়ের মানুষ ইতিবাচকের থেকে নেতিবাচক ভাবে বেশি। তারা মন গড়া একটা গল্প বানিয়ে হয়তো আমাদের বৈধ সম্পর্কটাকে অবৈধভাবে রূপ দিবে। এখন জানালে মানুষ কিছুটা মজা করবে, কিন্তু পরে নিজে জানলে ছি ছি করবে। তখন ব্যাপারটা আমাদের কারোর জন্যই শুভকর হবে না। আমি কি বোঝাতে চাচ্ছি তুমি কি বুঝতে পারছো? নিশ্চয়ই। অভিকের কথা তাহিয়ার মনে সরে যাওয়া পাথরটা আবারও চেপে বসলো। অভিক যে পরোক্ষভাবে কলেজে জানানোর কথা বলছে তা বুঝতে বাকি রইল না তাহিয়ার। আতঙ্কে মুখ নীল হয়ে গেল তার। কদিন আগে অন্য ডিপার্টমেন্টের এক স্যার ছাত্রীকে বিয়ে করেছিল শুনে 3 বান্ধবী মিলে কতই হাসি ঠাট্টা করলো। এখন তাদের বিয়ের কথা প্রকাশ হলে সবাই তেমনই হাসি ঠাট্টা করবে। তাকে দেখলেই স্যারের বউ বলে খেপাবে। সবচেয়ে বেশি হাসবে অভিককে তার দেওয়া অভিশাপ আবড়িয়ে। এমন হলে তো তার কলেজে যাওয়াই বন্ধ হয়ে যাবে। তার নীরবতায় অভিক বলল, তোমার মান সম্মান রক্ষার দায়িত্ব আমার। আমি চাই না ভবিষ্যতে কেউ তোমাকে খারাপ ভাবুক, তাই আমি জানানোর সিদ্ধান্ত নিয়েছি। এতে তোমার আপত্তি আছে? সাহসের অভাবে আপত্তি জানাতে পারল না তাহিয়া। এই স্যারের সামনে এলেই কথা বন্ধ হয়ে যায় তার। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। উত্তরের আশায় অভিক তাহিয়ার নত মুখে তাকালো। তাহিয়ার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। অস্বস্তি আর লজ্জার আভা থাকলেও চিন্তায় অস্বস্তি কিছুক্ষণ আগেও ছিল না। মেয়েটা কেমন যেন আমতা আমতা করছে। বোধহয় কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না। অভিক যা বোঝার বুঝে নিল। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, তোমার যখন এতই আপত্তি তবে আমাদের বিয়ের কথা আমি জানাবো না। পড়ন্ত বিকালে নীলাভ আকাশে যেমন আকস্মিক শুভ্র মেঘের দল হানা দেয়, তেমনি অভিকের কথা শুনে তাহিয়ার রক্ত শূন্য চোয়ালে রক্ত হানা দিল। চিন্তার ভাঁজ সরে গেল তড়িৎ গতিতে। চাপা স্বরে ঝরে গেল আতঙ্ক। তাহিয়ার পরবর্তী চেহারা পরখ করে মুখ ঘোরালো অভিক। আলাপ দীর্ঘ করার কোনো কথা খুঁজে না পেয়ে নিস্তব্ধতার চাদরে গা ঢাকলো। তাহিয়াও নীরব। রুমটায় পিন পতন নীরবতা ছেয়ে গেল।
হাত ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো অভিক। 10টা বাজতে চলল, বাসায় ফিরতে হবে। মেরুন পাঞ্জাবি টেনে ঠিক করে সামনের দিকে পা বাড়াতে গিয়েও থেমে গেল। কদম পিছিয়ে তাহিয়ার সামনে এসে দাঁড়ালো। তাহিয়া অপ্রস্তুত ভঙ্গিতে সরে এলো। অভিক কি করতে চাইছে তার ধারণার বাহিরে, তবে মনে উকি দেওয়া জল্পনাটা সত্য হলে অস্বস্তিতে জ্ঞান হারাবে। তার জল্পনাকে ভুল প্রমাণ করে অভিক আলতো হাত রাখলো তার মাথায়। দেনমোহর পরিশোধের পর এটা অভিকের নিজ উদ্যোগের প্রথম স্পর্শ, বৈধ স্পর্শ। হৃৎপিণ্ড তড়িৎ প্রবাহে স্পন্দন করলো। অভিক কোমল স্বরে বলল, আকস্মিক বিয়ের চাপটা মাথা থেকে সরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। নিজের খেয়াল রাখবে, সেই সাথে আন্টিকে সময় দিবে। এখন তোমাকে আন্টির ভীষণ প্রয়োজন। পড়াশোনাটা ঠিকভাবে করবে। এবার অন্তত কলেজে ব্যাংক দেওয়ার চিন্তাটা বদলিয়ে পড়ায় মনোযোগী হও। ভালো থেকো, আসি। কথাটা শেষ করে চলে গেল অভিক। তাহিয়া চেয়ে রইল তার যাওয়ার পানে। বিস্ময়, অস্বস্তি, লজ্জায় মিলেমিশে একাকার সে। অভিককে যেতেই অবনী এসে হেসে বলল, অবশেষে অভিশাপ দেওয়া স্যারের বউ হয়ে গেলি। এখন শুধু দোয়া কর অভিশাপ যেন না লাগে। লাগলে নিজের অভিশাপে নিজেই শেষ হয়ে যাবি রে তাহিয়া। আমার তো চিন্তায় আজ ঘুম হবে না রে। সে কি হাসি অবনীর। তাহিয়া ভীত ঢোক গিলে বিড়বিড়িয়ে বলল, আল্লাহ রক্ষা করো। প্রথা মাফিক আজ রাত কোণে বাড়িতে থাকার কথা অভিকের, কিন্তু অভিক রাতের খাবার খেয়েই চলে যাওয়ার জন্য উদ্যত হলো। তার সিদ্ধান্তে আপত্তি জানিয়ে থাকার জন্য জোর করলেন মাহমুদা। দুজন কাছাকাছি থাকলেই ভাব ভালোবাসা তৈরি হবে। বিয়ে করেই বউ ছেড়ে দূরে থাকা, এ কেমন কথা। নীলিমাও বান্ধবীর কথাই একমত। ছেলেকে থাকার কথা বললেন কয়েকবার। অভিক মানতে নারাজ। কাজের বাহানা দেখিয়ে বেরিয়ে গেল। পারতপক্ষে নববধূর অস্বস্তি কমানোর প্রতিক্রিয়া ছিল এইটি। সিদ্ধান্তটা তাহিয়ার কাঁপতে থাকা হাত দেখেই সে নিয়েছিল। যাবার পথে অবনী বিরক্তি ভরা চোখ নিয়ে বললেন, বিয়ের দিন বউ ছেড়ে পালানো, এটা কোন ধরনের কথা শুনি ভাই? অভিক রেগে গিয়ে বলল, আমি আর 5 মিনিট তাহিয়ার সামনে থাকলে অস্বস্তিতে জ্ঞান হারাতো। মাঘ মাসের পথচারীদের মতো যেভাবে কাঁপছিল, অবস্থা বেগতিক হলে এতক্ষণে তুই গাড়ির বদলে হাসপাতালে থাকতি। কৃতজ্ঞ থাক। খানিকক্ষণ চুপ রইল অবনী, তারপর প্রসন্ন হেসে বলল, বিয়ে করতেই বউয়ের জন্য কত চিন্তা। বউ কথাটা শুনে ভুরু কুচকালো অভিক। চোখের সামনে ভাসলো তাহিয়ার ভীত চেহারা। তাকে অভিশাপ দেওয়া মেয়েটা এখন তার স্ত্রী ভেবেই কেমন যেন অবাক লাগলো। অভিকের সাথে তাহিয়ার দেখা হলো বিয়ের দিন 5 বাদে। এই কয়টা দিন শামুকের ভেতর লুকানো মুক্তোর মতো নিজেকে অভিকের থেকে আড়াল করে রেখেছে সে। অভিকের মুখোমুখি হওয়ার ভয়ে কলেজে অবধি যায়নি সে। মেয়ের বিয়ের পর মাহমুদা নিশ্চিন্ত মনে সার্জারির জন্য ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। সার্জারির আগে পরীক্ষা নিরীক্ষা চলছে। কাল একটা পরীক্ষা করতে হয়েছে, আজ আরেকটা পরীক্ষা করতে হবে। মাহমুদার শরীরে অসুস্থতা জেকে বসায়। তাকে একা ছাড়েনি তাহিয়া, নিজের সাথে গিয়েছে। মাকে তৈরি করে নিজেও তৈরি হয়ে নিল সে। কলিং বেলটা বেজে উঠল তখনই। দরজা খুলে দেখল নীলিমা এসেছেন। তাহিয়াকে দেখে বিস্তৃত হাসলেন। তাহিয়া চঞ্চল গলায় বলল, কেমন আছো আন্টি? নীলিমা ভেতরে ঢুকে পুত্রবধূকে জড়িয়ে ধরে বললেন, বিয়ের পর একটা কলও দিলি না, এখন সামনে পেয়ে খবর নিচ্ছিস? অভিমান জড়ানো গলায় নীলিমা বলল। তাহিয়া হেসে বলল, এবার থেকে নিব আন্টি। দরজা লাগিয়ে মাহমুদার ঘরে গেল দুজন। বান্ধবীকে দেখে চমকালেন মাহমুদা, তুই হঠাৎ আসার কথা বললি না যে? তোর বাসায় আসার আগে অনুমতিপত্র লাগবে না কি রে? নীলিমা রেগে গিয়ে বলল। মাহমুদা হেসে বললেন, আগে কথা ছিল, এখন বেয়ান হয়ে গিয়েছিস, তাই একা এসেছিস? অভিক এসেছে সাথে? বান্ধবীর পাশে বসলেন নীলিমা। মাহমুদা দরজার দিকে চোখ ফেলে প্রশ্ন করলেন, অভিক কোথায়? ও আসেনি? না, নিচে দাঁড়িয়ে আছে। আমাকে বলল তোকে নিয়ে নামতে, একসাথে হাসপাতালে যাব। কথাটা বলে আর চোখে তাকালেন তাহিয়ার দিকে। ছেলে যে তাহিয়ার অস্বস্তির জন্য আসছে না তা নীলিমার অজানা নয়। এই দিকে নীলিমার কথায় তাহিয়া আটকে উঠল।
স্যার যাবে তাদের সাথে? স্যার গেলে তো স্যারের সাথে তার দেখা হবে। আল্লাহ, এবার কি হবে? এতদিনের লুকোচুরি খেলা ভেস্তে গেল। তাহিয়ার চিন্তিত চেহারায় অস্বস্তির মাত্রা ঢেলে পরবর্তী কথা বললেন মাহমুদা। বিয়ের পর শ্বশুর বাড়ির প্রথম এলো অভিক, তাও কিনা বাসায় না এসে চলে যাবে? এটা কেমন কথা? তাহিয়া, যা তো নিচে গিয়ে অভিককে ডেকে নিয়ে আয়। তাহিয়া ভড়কালো। আগে একটা সম্পর্ক ছিল, এখন তাদের মাঝে নতুন একটা সম্পর্ক তৈরি হয়েছে। মনের শত অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করতে হয় অভিক তার স্বামী। অভিক নামটার মাঝেই হাজার ভয় অস্বস্তির বাস। এখন লজ্জাও যোগ হয়েছে। সব ফেলে অভিকের মুখোমুখি হওয়ার ইচ্ছে বা সাহস কোনোটাই তাহিয়ার নেই। তাই যথাসম্ভব নিজেকে গুটিয়ে নিয়েছিল। দিন পাঁচেক এই ভাবনা মোতাবেক চলছে। আজ কেন কোনো ভাবনার গুটি বদল হবে? তাহিয়া দ্বিরুক্তি করতে চাইল। মেয়ের মনের ভাব বুঝে মাহমুদা কড়া স্বরে বলেন, ছেলেটা নিচে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছে। স্ত্রী হিসাবে তোর দায়িত্ব ওকে বাসায় এনে চা নাস্তা করানো। শুধু বিয়ে করলেই তো আর হবে না, নিজের দায়িত্ব পালনও করতে হবে। যা, ডেকে নিয়ে আয়। কোনো হেরফের চাচ্ছি না আমি, যা। মাহমুদার স্বরটা দৃঢ় হলে কপালে চিন্তার সরু ভাঁজ স্পষ্ট দেখতে পেল তাহিয়া। মাকে পরখ করেই আর দ্বিরুক্তি করল না। অনিচ্ছা সত্ত্বেও বাসা থেকে বের হলো। চারতলার সিঁড়ি বেয়ে নামতে নামতে দোয়া করলো, আল্লাহ একটু সাহস দাও, নার্ভাসনেস কমিয়ে দাও, স্যারের সামনে গেলে স্বাভাবিক রেখো, কাপাকাপি ঘামাঘামি থেকে রক্ষা করো। এ যাত্রায় তাহিয়ার দোয়া কবুল হলো না বোধ হয়। নিচে যেতেই গেটের কাছে হালকা নীল ফুল ওয়ার কালো প্যান্ট পরিহিত অভিককে দাঁড়িয়ে থাকতে দেখে কাপাকাপি ঘামাঘামি বাকরুদ্ধ শ্বাসকষ্ট সব শুরু হলো। দুরু দুরু বুকে গেটের কাছে গিয়ে দাঁড়ালো। তার দিকে পিঠ করেই অভিক ফোনে কথা বলছে। তাহিয়া তার দৃষ্টি আকর্ষণের চেষ্টায় কিছু বলতে চাইল। বাকরুদ্ধতার কারণে স্বর বেরোলো না। দৃষ্টি নত রেখে হাত কসলাতে লাগলো। কারোর উপস্থিতি টের পেয়ে পিছু ঘুরল অভিক। তাহিয়াকে দেখে ভুরু কুচকালো। অপ্রত্যাশিত চেহারা দেখে খানিকটা অবাকের সাথে বলল, তুমি? অভিক তাহিয়ার দিকে তাকিয়ে আছে। লজ্জার সাগরে ডুবে মরার উপক্রম তাহিয়ার। মুখ দিয়ে উত্তর না দিয়ে মাথা নাড়ালো কেবল। নিশ্চিত করলো সে। অভিক ফোনটা কেটে বলল, কিছু বলবে? এবারও মাথা নাড়িয়ে ইতিবাচক সাই জানালো তাহিয়া। বলো। অভিকের কোমল স্বর শোনা গেল। উত্তরে ভয় অস্বস্তি কথাটা গুলিয়ে তাহিয়া বলল, আসসালামু আলাইকুম স্যার। অনেকটা জড়ানো শোনালো তাহিয়ার কথা। অভিক পকেটে হাত গুজে ভুরু নাড়িয়ে খানিকটা টেনে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি সালাম দিতে নিচে নেমে এসেছো? শেষ প্রশ্নটা রাগ মেশানো ছিল। তা তাহিকে স্পষ্ট টের পেল তাহিয়া। হাত মোছড়ামুছড়ি করতে করতে ভীত সন্ত্রস্ত স্বরে বলল, মা বাসায় যেতে বলেছে। এতক্ষণে তাহিয়ার আগমনের কারণ ধরতে পারল সে। তাহিয়ার নিচে আসার পেছনে যে তার মা এবং শাশুড়ির হাত আছে তাও আন্দাজ করতে সময় লাগলো না তার। সে তাহিয়ার অস্বস্তি মাখা চেহারার দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, আমি বাসায় গেলে আবার মায়ের মেয়ে ভয় নার্ভাসনেসে জ্ঞান হারাবে না তো? ব্যাপারটা সুনিশ্চিত হওয়া ছাড়া বাসায় যাওয়া অনুচিত বোধহয় হবে আমার জন্য। তাহিয়ার বলতে ইচ্ছে করলো, আপনি প্লিজ আসবেন না। আপনি আশেপাশে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, ভয়ে হাঁটু কাঁপে। মনে হয় এই বুঝি প্রাণ ভোমরা উড়ে গেল। আমাকে এইসব কষ্ট থেকে রেহাই দিতে হলেও আপনার না আসা উচিত। কিন্তু মনের ভাব মুখ অবধি আনতে পারল না। অভিক্ষে না নিয়ে একা বাসায় গেলে মা কষ্ট পাবেন। এই মুহূর্তে মাকে কষ্ট দেওয়ার বিন্দু মাত্র উদ্দেশ্য নেই তার। অনেকটা মায়ের জন্যেও তাকে নেতিবাচক মাথা নাড়াতে হলো। আর ইউ শিওর? তোমার অবস্থা দেখে কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। তোমার অস্বস্তি বাড়াতে আমি চাচ্ছি না। তুমি বরং বাসায় চলে যাও, আন্টিকে কিছু একটা বুঝিয়ে দিব আমি। অর্ধাঙ্গিনীকে সহজ করতে বলল কথাটা অভিক, কিন্তু অর্ধাঙ্গিনী তো সহজ হওয়ার নয়। সে জড়ো স্বরে বলল, আপনি না গেলে মা কষ্ট পাবেন। একটু সহজ হওয়ার চেষ্টা করো আগে তুমি। তোমার অস্বস্তি বোধ দেখে আমারই অস্বস্তি হচ্ছে। তুমি আমাকে যতটা ভয় পাচ্ছ
আমি ঠিক অতটা ভয়ানক নই। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে উচ্চ রক্তচাপে যে কোনো সময় তুমি জ্ঞান হারাবে। তখন তোমার অবস্থার ইফেক্ট পড়বে আন্টির ওপর। এই মুহূর্তে উনি বাড়তি চাপ নিলে খারাপ কিছু হতে পারে। তাই বলছি, বাসায় চলে যাও। আন্টিকে কল দিয়ে বলে দিচ্ছি আমি। অভিক ভেবেছে এরপর তাহিয়া চলে যাবে, কিন্তু গেল না, ঠায় দাঁড়িয়ে রইল। অভিক সবে ফোনটা বের করে কল দিতে নিয়েছিল। তাহিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুচকালো, বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? মা কষ্ট পাবেন, আসুন। মিনমিনে স্বরে ছোট করে উত্তর দিল। বাড়ির দিকে পা বাড়ালো তাহিয়া। অভিক খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে পিছু নিল তার। দুজনে উপরে উঠছিল। তাহিয়া আগে হাঁটছে, অভিক তার থেকে কয়েক সিঁড়ি পেছনে। আকস্মিক অভিক জিজ্ঞাসা করলো, কলেজে যাচ্ছ না কেন? তাহিয়া থেমে গেল ঠিকই, কিন্তু উত্তর দিল না। অভিক ধীর স্বরে বলল, ফার্স্ট ইয়ারের নবীনবরণ অনুষ্ঠান, দিন চারেক বাদে। একক নৃত্য আর র্যাম্প ওয়ার্কে তোমার নাম দেখলাম। রিহার্সাল শুরু হয়ে গেছে? আর কাল থেকে কি জয়েন করবে? ঠিক আছে। অভিকের কথায় অবাক হলো তাহিয়া। নবীনবরণ অনুষ্ঠানে সে তো নাম দেয়নি। তবে কে দিল? নিশ্চয় মীরা দিয়েছে। গতবার অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের পর মীরা উচ্ছ্বাসিত প্রশংসা করে বলল, তুই তো চমৎকার ডান্স করিস, পরের বছরও দিবি কিন্তু। মীরার প্রতি রাগ হলো তাহিয়ার। আগ বাড়িয়ে নাম দেওয়ার কি দরকার ছিল? এখন স্যারের সামনে পারফরমেন্স করবে কিভাবে? ভুলভাল স্টেপ দিয়ে সবার হাসির পাত্র হবে নিশ্চিত। মীরার ওপর যখন ইচ্ছা মাফিক রাগ ঝাড়ছিল, তখন অভিকের স্বর কানে এলো, নবীনবরণের আয়োজনের কমিটির একজন সদস্য হচ্ছি আমি। সেদিন অনেক কাজ থাকবে আমার, তোমার পারফরমেন্স দেখার সুযোগ হবে না। সো বি ইজি, নিজের মতো করে উপভোগ করো। অভিক তার ভাব ধরতে পারায় লজ্জা পেল তাহিয়া, তবে স্বস্তিও পেল। স্যার না থাকলে নিশ্চিন্ত নির্দ্বিধায় পারফরমেন্স করতে পারবে সে। যাক, এমনটা হলে ভালোই হয়। চোয়ালে কৃতজ্ঞতা মাখিয়ে মাথা নাড়ালো তাহিয়া। বাকি পথ আর কথা হলো না। বাসায় পৌঁছাতেই তাহিয়া এক প্রকার ছুটে পালালো। রুমে গিয়ে দরজাটা বন্ধ করে হাঁপ ছাড়লো। অভিক ঠোঁট চেপে হাসলো কেবল। রুমে প্রবেশ করার মিনিট 10 বাদেই মাহমুদা ডাকলেন তাহিয়াকে অভিকের জন্য নাস্তা তৈরিতে। রিনাকে সাহায্য করতে রান্নাঘরে পাঠালেন মেয়েকে। কাজের মেয়ে রিনা রান্নাঘরের চিকেন পাকোড়া বানাতে ব্যস্ত। তাহিয়াকে দেখে একগাল হেসে রিনা বলল, আপা, দুলাভাই কিন্তু দেখতে একেবারে বাংলা ছবির নায়কের মতো। দুলাভাইরে দেখা আমার দিলের ভিতরে জ্বল্লা যাইতাছে। রিনার কথায় তাহিয়া মুখ বাঁকালো, বিরক্তি ভরা স্বরে বলল, দোলাভাইয়ের একটা ধমক খেলে দিলের বাত্তি চিরতরে ফিউজ হইয়া যাইবে। সেই সাথে দিল একেবারে বিদ্যুৎও বিচ্ছিন্ন হবে। বাজে কথা বাদ দিয়ে তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দে, মায়ের দেরি হয়ে যাচ্ছে। রিনা কাজে মন দিল। পাকোড়া তেলে ছেড়ে দিয়ে আনমনে গান ধরলো, দুলাভাই দুলাভাই, ও আমার দুলাভাই, চলো না সিনেমা দেখিতে যাই। সিনেমার নাম কি? তোমাকে চাই দুলাভাই। এই অবধি গিয়ে থামলো। তাহিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপা, দুলাভাইরে দেখায় এই গানটাই মনে আইতাছে। আচ্ছা, দুলাভাই কি আমার এই সিনেমা দেখাইতে লইয়া যাইব? রিনা বাংলা ছবির অন্ধভক্ত। ভাত ছাড়তে পারবে, কিন্তু বাংলা ছবি দেখা ছাড়তে পারবে না। দুপুরে ভাত খাওয়ার পর বসার ঘরটাকে সিনেমা হল বানিয়ে দেয়। বাংলাদেশের প্রায় সব ছবি তার দেখা, সংলাপগুলো তার মুখস্থ। ছবি দেখে সংলাপগুলো প্রয়োগ করে তাহিয়ার ওপরে। এই নিয়ে মাহমুদা হার হামেশাই বকাবকি করেন তাকে। তুহিনকে বলতে গেলে রেগে কটা কথা শুনিয়ে দেয়। দুজনের মাঝে বনিবনা নেই তেমন একটা। তাহিয়ার মাথায় আকস্মিক একটা বুদ্ধি এলো। পরিকল্পনা মাফিক কাজ হলে অভিকের মুখভঙ্গি কেমন হবে ভাবতেই তাহিয়া হেসে উঠল। ঠোঁট চেপে হাসি আটকে বলল, তুই বসার ঘরে গিয়ে বলবি, দুলাভাই, আপনারে একবারে বাংলা ছবির কাবিলার মতো লাগে দেখতে। তারপর একটু আগে যে গানটা গেয়েছিলি ওই গানটা গাইবি। তারপর ওনাকে জিজ্ঞাসা করবি, আমার এই সিনেমা দেখতে নিয়ে যাবে দুলাভাই? আমার বিশ্বাস উনি না করবে না। গ্রামের সহজ সরল ষোড়শী কন্যা রিনা তাহিয়ার কথা সহজে বিশ্বাস করে নিল। উৎফুল্লতার সাথে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, আমার মেলা দিনের শখ। হ্যাঁ, হলে বৈশা শাকিব খানের মুভি দেখব, এরপর পূরণ হবে তাহলে। তাহিয়া হাসি আটকে বিড়বিড়ালো,
হলে হয় স্যার তোকে মর্গে পাঠাবে। নাস্তা বানানো প্রায় শেষ। চা বানিয়ে ট্রেতে সাজিয়ে দিল রিনা। তাহিয়া ট্রে হাতে নিয়ে বলল, আমি যাওয়ার ঠিক 5 মিনিট পর আসবি, ঠিক আছে? রিনা সাই জানালো। তাহিয়া নাস্তা ভর্তি ট্রে হাতে ধীর পায়ে ড্রয়িং রুমের দরজায় এসে দাঁড়ালো। তাহিয়া এতক্ষণ অবধি রিনার কথাটা মনটা উৎফুল্ল থাকলেও পর্দার ফাঁকের ভেতরে সোফায় বসা অভিককে দেখে উৎফুল্লতা উবে গেল। লজ্জা, দ্বিধা, অস্বস্তি, ভয় এসে হানা দিল। হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেল। সব মারিয়ে ভেতরে প্রবেশ করলো তাহিয়া। ধীর পায়ে এগুলো সেন্টার টেবিলের দিকে। হাত কাঁপছে, কাঁপছে ট্রে, ট্রেতে থাকা কফি পিস, কাপে থাকা চা কাপা হাতে সেন্টার টেবিলে রাখলো। রান্নাঘরে পাঠানোর আগে মাহমুদা বলেছিলেন, নাস্তা দিয়ে সাথে সাথে চলে আসবি না, অভিকের হাতে চায়ের কাপটা তুলে দিবি, তারপর ওখানে বসে ওর খাওয়া শেষ হওয়া অবধি অপেক্ষা করবি। মায়ের নির্দেশ মোতাবেক একটা চায়ের কাপে তুলে দিল অভিকের দিকে বাড়িয়ে। অভিক ফোন দেখছিল। সামনে চায়ের কাপ দেখে ফোন রেখে তাহিয়ার দিকে তাকালো। ভীত সংকোচ মাখা তাহিয়ার চেহারা পরখ করে নজর সরালো। তাকালো কাঁপুনি দিয়ে ওঠা হাতে, তারপর নড়তে থাকা চায়ের কাপে। সবটা পরখ করে চায়ের কাপ হাতে নিল অভিক। কোনো রাগ করলো না। নত মস্তকে মেঝেতে চোখ রেখে পাকোড়ার প্লেটটা বাড়িয়ে দিল তাহিয়া। অভিক শান্ত স্বরে বলল, আমি চায়ে চুবিয়ে পাকোড়া খাই না। তাহিয়া চোখ মুখ খিচে বলল, চায়ের পরে বিস্কিটের প্লেটটা দেওয়ার জন্য। সব গুলিয়ে ফেলেছে সে। হুলুস থুলুস হয়ে পাকোড়ার প্লেটটা রেখে বিস্কিটের পিরিচটা হাতে নিল। হাতটা তখনও কাঁপছে ঠকঠক করে। অভিক ভুরু কুচকালো। এত নার্ভাস কেন মেয়েটা? সে বলল, তোমার হাবভাবে মনে হচ্ছে আমি চা নয়, তোমাকে খেতে চাচ্ছি। কথাটা বলেই থতমত খেলো অভিক। কথাটা অন্য ট্রাকে চলে গেছে। জড়তা কমানোর বদলে তাহিয়ার জড়তার মাত্রা আরো বেড়ে গেল। অভিকের কথায় তাহিয়া হকচকিয়ে গেল। বেখেয়ালে হাত থেকে বিস্কিটের প্লেটটা পড়ে গেল। মনে মনে কয়েকটা কথা শোনালো অভিককে। লোকটা কি বদ! তাহিয়ার ভাবভঙ্গি দেখে অভিক কেসে উঠল। নড়ে চড়ে বসে চায়ের কাপে চুমুক দিল। তাহিয়া অন্যদিকে ঘুরে দাঁড়ালো। এমতা অবস্থায় বসার ঘরে প্রবেশ করলো রিনা। অভিককে দেখে প্রসন্ন হেসে বলল, দুলাভাই ভালো আছেন? অভিক ধীর স্বরে বলল, আছি। রিনা নিজে থেকে বলল, দুলাভাই আপনাকে একেবারে বাংলা ছবির কাবিলার মতো লাগে, একেবারে দিলে বাত্তি জ্বল্লা ওঠে। কোনো এক টঙের দোকানে বসে চা চুমুক দেওয়ার ফাঁকে কাবিলার ছবি দেখেছিল অভিক, তাও কৈশোরে। বেশভূষাই বেশ উদ্ভট, আচার ব্যবহার আর চেহারাটাও অদ্ভুত ধরনের। অভিনয় সব নেতিবাচক, খুন খারাপি রেপ এইসব করে। এমন একজনের সাথে মেয়েটা কিভাবে তাকে মিলালো? তারপর আবার কি সব মন্তব্য করছে। মেয়েটা আদৌ জানে সে কি বলছে? প্রশ্নবোধক চাহনিতে তাকালো অভিক। তাহিয়ার ইশারায় রিনা নিচে ভেঙে বসে পড়া বিস্কুটের পিসটা কুড়িয়ে নিচ্ছিল। আকস্মিক গেয়ে উঠল, দুলাভাই দুলাভাই, ও আমার দুলাভাই, চলো না সিনেমা দেখিতে যাই। সিনেমার নাম কি? তোমাকে চাই দুলাভাই। এইটুকু গেয়েই অভিকের দিকে তাকিয়ে বলল, দুলাভাই আমার সিনেমা দেখিতে নিয়ে যাইবা? চায়ের চুমুক দিচ্ছিল অভিক। আকস্মিক রিনার কথায় ভীষণ খেল। মুখে নেওয়া চাটা নাকে মুখে উঠে একাকার। বিব্রতকর পরিস্থিতিতে পড়ে হাঁসফাঁস করে উঠল অভিক। চোয়াল শক্ত হলো তার। ইচ্ছে করলো তার বিখ্যাত ধমক উপহার দিতে। নেহাতি শ্বশুর বাসায় এসেছে বলে ইচ্ছেদেরকে দমিয়ে রাখলো, নয়তো তার ধমকে এতক্ষণ বসার ঘরের দেওয়ালে কম্পন ধরতো। তার দিকে পানি বাড়িয়ে দিয়ে রিনা বলল, আমার বহুদিনের শখ হলে গিয়া ছবি দেখমু। আমারে তোমাকে চাই দুলাভাই, এই ছবিখানা দেখাইতে নিয়ে যাইবেন দুলাভাই? অভিক হতভম্ব স্বরে বসে রইল। এতটা বিব্রতকর পরিস্থিতিতে ইতিপূর্বে সে কখনোই পড়েনি। সে তাহিয়ার দিকে তাকালো। তাহিয়া তার দিকে পিট করে বসে আছে, শরীর হেলছে, বোধহয় হাসছে। মেয়েটা মজা লুফে নিচ্ছে। তাহিয়া মুখে হাত দিয়ে নিঃশব্দে হেসে যাচ্ছে। পেট ফেটে হাসি আসছে তার। হাসিদেরকে আটকে রাখা দায় হয়ে পড়লে দৌড়ে বাইরে চলে গেল।
বসার ঘর পেরিয়ে ডাইনিং স্পেসে আসতেই খিলখিলিয়ে হেসে দিল। তার হাসির শব্দ কানে যেতেই অভিক গম্ভীর মুখে বিড়বিড় করে বলল, ফাজিল মেয়ে, দ্বিতীয়বার সামনে আসো শুধু। আকাশে আজ চাঁদ নেই। আধারি রাতের আকাশে গুটি কয়েক তারা মিটিমিটি জ্বলছে। তারার মাঝ দিয়ে একটা উড়োজাহাজ ধীর গতিতে পেরিয়ে যাচ্ছে। দূর থেকে গতিটা ধীর মনে হচ্ছে, কাছ থেকে দেখলে বোঝা যাবে দ্রুতই যাচ্ছে উড়োজাহাজটা। হাসপাতালের রিসিপশনে বসে জানালা দিয়ে উড়োজাহাজের পার হওয়া দেখছে তাহিয়া। চোখে মুখে উদাসীনতার আভাস। কারণটা মাহমুদা। মায়ের জন্য হাজার চিন্তা তার, মনে শত শত প্রার্থনা মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। মাহমুদাকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হয়েছে। অভিক, নীলিমা আর তাহিয়াকে রিসিপশনে বসিয়ে ডাক্তারের সাথে কথা বলতে গেছে। এতক্ষণ নীলিমা তাহিয়ার পাশে বসা ছিলেন। আকস্মিক অবনীর ফোন আসায় উঠে এক কোণে চলে গেলেন। নীলিমা যেতেই একাকিত্ব জেঁকে বসলো তাহিয়ার মাঝে। উদাস হলো মন। তার উদাসীনতা দূর করতে উপস্থিত হলো অভিক। তাহিয়ার পাশে বসে তাহিয়াকে পরখ করে গলা খাকারি দিল। উদ্দেশ্য নিজের উপস্থিতি জানান দেওয়া। ভাবনাচ্যুত হলো তাহিয়ার। শব্দের উৎস খুঁজে পাশ ফিরে চাইল। অভিককে পাশে বসে থাকতে দেখে তড়িৎ ঘাড় ঘুরালো। অপ্রস্তুত ভঙ্গিতে নড়ে চড়ে বসলো। অভিক ধীর স্বরে বলল, তোমাদের বাসার হেল্পিং হ্যান্ড মেয়েটা ভীষণ অদ্ভুত। কি সব বলছিল তখন? অর্ধাঙ্গিনীর মন ঘোরানোর চেষ্টায় তখনকার কথা তুলল অভিক। তার চেষ্টা বৃথা গেল না। তখনকার কথা মনে পড়তেই চিন্তা ভুলে ফিক করে হেসে দিল তাহিয়া। অভিক অন্তর্ভেদী চাহনিতে সেই হাসি পরখ করে বলল, খুব মজা নেওয়া হচ্ছে না? থেমে সন্দিহান মুখে বলল, কোথাও তুমি শিখিয়ে দাওনি তো? তাহিয়ার হাসি থেমে গেল। ধরা পড়ে যাওয়ার আতঙ্কে তড়িৎ মাথা নাড়ালো, তবে অন্যদিকে তাকিয়ে ঠিকই ঠোঁট চেপে হাসলো। অভিক গম্ভীর মুখে বলল, আমার কেন যেন তেমনটাই মনে হচ্ছে। ওসব গান ডাউনলোড করে হেডফোনে দিয়ে দিনরাত শোনাটা তোমার পক্ষে সম্ভব নয়। হতেও তো পারে তুমি তোমার কোনো এক দুলাভাইকে দেখে এমন সস্তা যোগ করেছো, তা দেখেই মেয়েটা তোমাকে কপি করছে নাকি? লোকটা রীতিমতো অপমান করছে তাকে। কতটা বদ! স্যার না হলে রক্ষে ছিল না। নেহাতি স্যার বলে চুপ করে রইল। বিরক্তিতে মুখটা কুঁচকালো তাহিয়া। উত্তরে হাজার কথা শোনানোর ইচ্ছে দমিয়ে শুধুই নেতিবাচক মাথা নাড়ালো। অভিক স্মিত হেসে বলল, আমাকে জব্দ করার উদ্দেশ্যে থাকলে ঝেড়ে ফেলো। চাইলে আমিও জব্দের চেইন টানতে পারি। আমি জব্দের চেইন টেনে সম্পর্কের দাবিদার কোনো আচরণ করলে তুমি অস্বস্তিতে অক্কা পাবে নিশ্চিত। অভিকের কথার মাঝে সরু ইঙ্গিত ধরতে সময় লাগলো না তাহিয়ার। লজ্জা, রাগ, অস্বস্তিতে চোখ মুখ খিচে ধরলো। বিড়বিড়িয়ে বলল, ঝেড়ে তো ফেলতেই হবে। আমার ঘাড়ে যে একটাই মাথা। পাশে বসে থাকা অভিক শুনে ফেললো কথাটা। ঠোঁট চেপে হেসে রাগের সাথে বলল, একটা মাথা হলে ওইসব গান টান শোনা বন্ধ করে দাও। আমাদের বাসায় যাওয়ার পর কোনোদিন আবার তানভীর ভাইয়ের সামনে গিয়ে তোমার দিলে এই যে বাতি জ্বলে ওঠে না, তারপর তুমিও রিনার মতো গানে গানে সিনেমা দেখতে নিয়ে যাওয়ার আবদার করে বসো। তার নিশ্চয়তা নেই তখন কি লজ্জাজনক হবে আমার জন্য, বলো তো? আজ বাসায় গিয়ে আপা, দুলাভাই, বিয়াই, শ্বশুর শাশুড়ি সম্পর্কিত সব গান ফোন ডাউনলোড করা আছে, সব ডিলিট করে দিবে। তবে স্বামী সম্পর্কিত কোনো গান থাকলে রাখতে পারো। আমি দায়িত্ব সচেতন মানুষ। আমার কাছে প্রয়োগ করলে আমি তোমাকে হতাশ করব না, কানে তুলে নিয়ে শুনবো। রাগে চোয়াল শক্ত হলো তাহিয়ার। এত কথার পর চুপ থাকা যায় না। অবনীর স্বামী তানভীরের সাথে তো তার এখনো অবধি দেখাই হয়নি। বিয়ের দিন এসে বিয়ে পড়ানোর পরপরই কাজের বাহানা দিয়ে চলে গেল। তাহিয়া কি না সেই লোকের সামনে গিয়ে গান গাইবে? আশ্চর্য! তাহিয়াকে কিভাবে লোকটা এতটা নিচু স্তরের যে যাকে তাকে দেখে সে গান গেয়ে উঠবে? দুটো কথা শোনানোর আশায় চোখে একরাশ রাগ ঢেলে চোখ তুলে তাকালো।
অভিকের দৃষ্টি তার পানে আবদ্ধ। ওর কালো মনির চোখ জোড়ায় দৃষ্টি ধাক্কা খেতেই হৃৎপিণ্ড লাফিয়ে উঠল তাহিয়ার। সব রাগ উবে গেল, জড়তা হানা দিল। তড়িৎ চোখ নামালো, চোখ মুখ খিচে মনে মনে বলল, এই মানুষটার চোখে চোখ রাখলে ও ভয়ে দম বন্ধ হয়ে আসে। সেখানে কথা শোনানোর কথা ভাবা তো বিলাসিতা। আল্লাহ, আমার সহ্য ক্ষমতা বাড়িয়ে দাও। তাহিয়ার পরবর্তীতে মুখভাবের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অভিক। তার বলা কথার রেশ ধরেই আগত ঘন্টা দুয়েক তাকে বকতে বকতে পার করবে, এটা সুনিশ্চিত। এসবের মাঝে মন খারাপের অবকাশ পাবে না। নীলিমা এসে পড়লেন। ছেলের বউয়ের পাশাপাশি বসে দেখে তাদেরকে হৃদয় শীতলের বাতাস বয়ে গেল। এই দম্পতির সম্পর্কের উন্নতির আশায় প্রহর কাটছে তাদের দুই বান্ধবীর। নীলিমা প্রসন্ন হাসলেন। মায়ের আগমনে অভিক নীরবতায় গা ঢাকল। কলেজের অডিটোরিয়ামের রুমে র্যাম্প ওয়ার্ক এর রিহার্সাল চলছে। সিনিয়র জুনিয়র জুটি বেঁধে নানান কায়দায় হেঁটে স্টেজের এ মাথা থেকে ও মাথা যাচ্ছে। দর্শক সারিতে বসে সবার হাঁটা দেখছে তাহিয়া। কাল অভিকের কথায় ভরসা পেয়ে আজ কলেজে এসেছে। অভিকের সাথে সাক্ষাৎ এড়াতে ডিপার্টমেন্টে না গিয়ে সোজা অডিটোরিয়ামে চলে এসেছে। দুই বান্ধবীকে ডেকে এনে কথার ঝুলি খুলে বসেছে। তাদের কথায় ব্যাঘাত ঘটিয়ে একটা পুরুষ কণ্ঠ ডেকে উঠল তাকে, তাহিয়া, রিহার্সাল করবি না? কথাটা থামিয়ে চারপাশে চোখ বুলালো। পুরুষ কণ্ঠের মালিকের নাম সাইদ, তাহিয়ার ক্লাসমেট। র্যাম্প ওয়ার্কে সাইদের সাথে তাহিয়ার জুটি নির্ধারণ করা হয়েছে। সাইদ ততক্ষণে তাহিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। তাহিয়া বলল, আমাদের থিম কি? গ্রামীণ কৃষক আর বউ। বিরক্তি ভরা স্বরে বলল সাহিদ। তাহিয়া চঞ্চল গলায় বলল, ইন্টারেস্টিং। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাঙালিয়ানা সাজ দেওয়ার। যাক, এবার পূরণ হবে। থেমে সাইদকে পরখ করে বলল, এত বাজে এক্সপেকটেশন দিচ্ছিস কেন তুই? সাইদ কিছুটা রেগে গিয়ে বলল, ভালো এক্সপ্রেশন আসছে না। আমার গেট আপ কি জানিস তুই? ফতুয়া আর লুঙ্গি, তেল দিয়ে লেপটে দেওয়া চুল, কোমরে গামছা বাঁধা, পায়ে শুকনো কাদা মাখা, হাতে একটা গামছা আর এক গোছা ধান, আর আরেক হাতে একটা কাশি। জীবনেও এসব গায়ে জড়াইনি আমি। এখন এসব উদ্ভট সাজে কিনা স্টেজে গিয়ে হাঁটবো? অসহ্য লাগছে ভাবতে। কত চেষ্টা করলাম বদলানোর, সিয়ানে আর ভাইরা কোনো কথাই শুনলো না। রাগ লাগছে আমার। সাইদের কথায় হেসে ফেলল তাহিয়া। আকস্মিক হাসি থামিয়ে গম্ভীর মুখে বলল, তুই যেভাবে বলছিস যেন কৃষকরা মানুষ নয়। ওরাও মানুষ, বরং চেষ্টা এবং সংগ্রামী মানুষ। ওদের কারণেই ভাত মুখে তুলতে পারছিস, নয়তো অভুক্ত হয়ে মরে পড়ে থাকতি। সেই কৃতজ্ঞতা থেকে ও একদিন ওদের মতো করে সেজে দেখ না। ওদের মাঝের অনুভূতিগুলোকে অনুভব কর। উঠে দাঁড়ালো তাহিয়া। স্টেজ কিছুটা ফাঁকা হয়েছে, কয়েকজন ব্রেক নিয়েছে। এখনই সুযোগ। তাহিয়া ধীর পায়ে স্টেজে উঠল। গ্রামীণ বইয়ের হাঁটা চলার কায়দা বুঝে নিয়ে রিহার্সাল করলো কিছুক্ষণ। স্টেজে একটা জুনিয়র মেয়ে ছিল, নাম রাইতা। রাইতা রিহার্সাল করছে। তার থিম হলো মডার্ন মেয়ে। সেই মাফিক হাঁটতে পারছে না মেয়েটা। তাহিয়া বলল, দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। বাড়িতে আসার সময় চুলে পানিটোল বেঁধে এসেছিল তাহিয়া। আকস্মিক হেয়ার ব্যান্ড খুলে চুল ছেড়ে দিল। কোমর অবধি লালচে রেশমি চুলে ছড়িয়ে গেল পিঠময়। হাত দিয়ে আঁচড়ে এক পাশে সিথি করে সামনে নিয়ে এলো। তার পরনে ছিল ম্যাজেন্ডা রং টপস আর নীল জিন্স। কোমরে ওড়না বাঁধা ছিল। ওড়নাটা খুলে গলায় পেঁচালো। চশমা খুলে রাইতাকে দিল। ওর থেকে সানগ্লাসটা নিয়ে চোখে পড়লো। তারপর কোমরে এক হাত রেখে কোমর দুলিয়ে হাঁটা ধরলো। র্যাম্প শো দেখা হয় অনেক, সেই হিসাবে মডেলদের হাঁটা চলা মুখস্থ তার। বেশ ভাব নিয়ে পায়ে পায়ে সামনের দিকে এগিয়ে এলো সে। ঠোঁটের কোণে স্মিত হাসি। নবীনবরণ উপলক্ষে অডিটোরিয়ামের রুম কিভাবে সাজানো হবে এই সম্পর্কে আলোচনা করতে করতে ডিপার্টমেন্টের 6 জন লেকচারার ও ডিপার্টমেন্টের হেড অডিটোরিয়ামে রুমে এলেন। দর্শক সারির শেষ প্রান্তে দাঁড়িয়ে সিনিয়র কয়েকজন ছাত্র সমেত পরামর্শ করছিলেন। তাদের মাঝে অভিজ্ঞ ছিল। স্টেজের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল সে। কথা বলতে বলতে আকস্মিক চোখ গেল স্টেজের মাঝে।
লাল গালিচা বেছানো স্টেজে বিশেষ ভঙ্গিমায় হাঁটতে থাকা মেয়েটাকে দৃষ্টিগোচর হলো তার। তার অনন্য ভঙ্গিমা এগুলো দেখে বিস্মিত হলো অভিক। ভুরু নাচিয়ে সেকেন্ড খানেক তাকিয়ে চোখ সরালো। স্টেজের একেবারে প্রথম প্রান্তে আসতেই পেছনের দিকে চোখ পড়ল। গম্ভীর আলোচনায় মত্ত স্যারদের মাঝে অভিককে দেখে ভড়কে গেল। তড়িৎ কোমর থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কথা বলতে বলতে অভিক আবারও এই দিকে তাকালো। বিব্রত বোধ করলো তাহিয়া। চোখ মুখ খিসে পেছন ঘুরলো। হুলুস্থুলুস হয়ে রায়তার থেকে চশমাটা নিয়ে এক প্রকার দৌড়ে স্টেজ থেকে নেমে গেল। তাড়াহুড়োয় পা মচকে পড়ে গেল সিঁড়ির কাছে। উঠে দাঁড়িয়ে খানিকটা খুঁড়িয়ে গিয়ে বসলো দর্শক সারির প্রথম লাইনে, মীরার পাশের একটা চেয়ারে। চোখ মুখ খিচে চেয়ারে বসে বুকে হাত দিয়ে হাঁপ ছাড়লো। হৃৎপিণ্ড এত দ্রুত স্পন্দন করছে, মনে হচ্ছে এক্ষুনি খাঁচা ভেঙে বেরিয়ে যাবে। হাত পা কাঁপছে। একটু ঢং করতে গিয়েছিল, তখনই লোকটাকে আসতে হলো। আর একটু পরে আসলে কি হতো? তার অবস্থা দেখে মীরা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? তুই এমন করলি কেন? মীরার স্বর শুনে চোখ খুলল তাহিয়া। রাগত স্বরে বলল, সব দোষ তোর। আগ বাড়িয়ে আমার নাম লেখাতে গেলি কেন? তুই যদি নাম না দিতি, যদি তবে আমাকে এতটা লজ্জায় পড়তে হতো না। এবার আমি সামনে যাব কিভাবে? আকস্মিক তাহিয়ার আক্রমণাত্মক কথায় হতভম্ব হয়ে গেল মীরা। ভালোর জন্য বান্ধবীর নাম দিল, এখন দোষ হয়ে গেল? সে মুখ বাঁকিয়ে অসন্তোষ গলায় বলল, তোর ভালোর জন্য নাম দিলাম, এখন আমাকেই দোষ দিচ্ছিস? হাই, ভালো জামাই নাহি হে। শৈলী ঘাড় ঘুরিয়ে স্যারকে দেখে ভুরু কুঁচকে প্রশ্ন করলো, গেল বছর তো স্যারদের সামনে পারফরমেন্স করেছিস, তখন তো লজ্জা পাসনি, তবে আজ কাকে দেখে লজ্জা পাচ্ছিস? প্রশ্ন ছুড়ে সন্দেহী চোখে তাকালো বান্ধবীর দিকে। তাহিয়া থতমত খেলো। ধরা পড়ার আতঙ্কের কথায় ঘুরালো, আমি অন্য ভাবভঙ্গিমায় ঢং করে হাঁটছিলাম তো, আকস্মিক স্যারেদের চোখে চোখ পড়ায় লজ্জা পেয়েছিলাম, আর কিছুই না। মীরা সন্দিহান হয়ে তাকিয়ে রইল তার দিকে। তাহিয়া চোখ রাঙিয়ে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ সরা বেয়াদব। আমি কি বলি তাহিয়া, তুই বরং একবার পাবনা থেকে ঘুরে আয়, দেখবি বেটার ফিল করছিস। তাহিয়া চশমা পরে রাগত স্বরে বলল, আমি পাবনা যাবো কেন? আমি কি পাগল নাকি? তোর কাণ্ড কারখানা দেখে অন্তত তাই মনে হচ্ছে। হাসি চেপে বলল মীরা। তাহিয়া রাগে বিড়বিড়ালো, এই লোকটা আমাকে পাগল বানিয়ে ছেড়েছে। কি আমি কি হয়ে গেলাম? আল্লাহ বিচার করবে এই লোকের, ভালো হবে না। আকস্মিক ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। ভুরু কুচকে রিসিভ করে সালাম দিল। উত্তরে ওপাশ থেকে পুরুষালীর স্বর ভেসে এলো, ব্যথা পেয়েছো? স্বরটা অচেনা ঠেকলো তাহিয়ার কাছে। কে এই পুরুষ যে ভাগ ভনিতা ছাড়াই উল্টোপাল্টা প্রশ্ন করছে? সে ঝাঁঝালো গলায় বলল, কে আপনি? ওপাশ থেকে শান্ত স্বরে ভেসে এলো আবার, আমি অভিক। থতমত খেলো তাহিয়া। ঘাড় ঘুরিয়ে পেছনে দেখলো, না, স্যার নেই। সে তো নাম্বার দেয়নি। তবে নাম্বার কোথায় পেল স্যার? নিশ্চয়ই অবনী আপু দিয়েছে। ফোন কানে নিয়ে চুপচাপ বসে রইল। অভিক ফিরতি প্রশ্ন করলো, তখন পড়ে গেলে যে ব্যথা পেয়েছো, পায়ে লেগেছে? লোকটা সেটাও পরখ করেছে? খানিকটা অবাক হলো তাহিয়া। জড়তার সাথে ছোট করে উত্তর দিল, না। এ পর্যায়ে স্বর গম্ভীর হলো অভিকের। আমাকে দেখে এতটা হুলুস্থুলুস করতে হয় কেন তোমার? একটু স্বাভাবিক থাকা যায় না? এখন পায়ে লাগলে নবীনবরণ অনুষ্ঠানে স্টেজে কোমর দুলিয়ে র্যাম্প ওয়ার্কের বদলে বিছানায় শুয়ে কাতরাতে হবে? ফাজিল। ধমক মিশ্রিত কথায় কেঁপে উঠল তাহিয়া। নিজের দোষে অন্যকে বকা দিচ্ছে। লোকটা যদি এখানে না আসতো, তবে সে এমন হুলুস্থুলুস কাণ্ড বাঁধাতো না। স্যার ছাড়া পুরো কলেজের মানুষ সামনে থাকলে সে একটুও বিব্রত বোধ করতো না। নিঃসংকোচে র্যাম্প ওয়ার্ক করতে পারত। এই এক স্যারের কাছে এলেই সব এলোমেলো হয়ে যায়, আত্মবিশ্বাস হারিয়ে নেতিয়ে হয়ে যায়। মনে মনে বেশ গালমন্দ করে কলটা কেটে দিল। এই ভদ্রলোকের ধমক শোনার ইচ্ছে নেই তার। ফিরতি ফোন এলো, তাহিয়া কেটে দিল। এবার মেসেজ এলো, পা ঝেড়ে একটু হাঁটো, না হয় পরে ব্যথা করবে। হোঁচট তো দারুণভাবেই খেয়েছো। হোঁচট তো দারুণভাবে খেয়েছো, তাই না?
এই লেখাটা পড়ে রাগ হলো তাহিয়ার। মানে কি? লোকটা মজা করছে? কতটা বদ! রাগে চোয়াল লাল হলো তার। তাহিয়া রাগে ঘি ঢেলে শৈলী বলল, শুনেছিস অভিক স্যার নাকি বিয়ে করেছেন? শৈলীর কথা কানে যেতেই হকচকিয়ে তাকিয়ে তাহিয়া বলল, কি? মীরা সাই জানালো, হ্যাঁ, আমি শুনে ভীষণ অবাক হয়েছি। আফসোস হচ্ছে, না জানি কোন মেয়ের কপাল পড়লো। আহারে বেচারি, মেয়েটার জীবনের কথা ভাবতেই আমার শীতল পাটির বিছিয়ে বিলাপ করতে ইচ্ছে করছে রে। মীরার কথায় তাহিয়ার বলতে ইচ্ছে হলো, আমার কপাল পড়েছে রে বোন, বেচারিটা হচ্ছি আমি। আই কাঁদি। ইচ্ছেদেরকে দমিয়ে আমতা আমতা করে বলল, কে বলেছে তোদের? শৈলী উত্তর দিল, ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে তো। লোকটা সেদিন তো খুব করে বলল জানাবে না, আর জানিয়ে দিল বদ। তাহিয়া গম্ভীর মুখে বলল, দেখা তো। শৈলী অভিকের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখলো, গতকাল রাত 10টা নাগাদ দিয়েছে গট ম্যারিড। তাহিয়া ভাবতে বসলো, গতকাল রাত 10টা অবধি তো স্যার হাসপাতালে ছিলেন, সেও ছিল সাথে। তবে দিল কখন? আর হুট করে দিলই বা কেন? হঠাৎ মাথায় এলো অভিকের বলা, চাইলে আমিও জব্দের চেইন টানতে পারি বাক্যটা। তার মানে শুধুমাত্র তাকে জব্দ করার জন্য স্যার সবাইকে জানিয়ে দিল। রাগটা মস্তিষ্কে গিয়ে ঠেকলো। ফোনটা তখন হাতেই ছিল। রাগের বশবর্তী হয়ে খানিকটা আগেই কল করা নাম্বারে মেসেজ দিল, শুধুমাত্র আমাকে জব্দ করার বিয়ের কথা জানিয়ে দিলেন। তৎক্ষণাৎই মেসেজের উত্তর এলো না। ফোন হাতে নিয়ে উত্তরের আশায় বসে রইল তাহিয়া। মিনিট পাঁচেক বাদে ও উত্তর না আসলেও চোয়ালটা শক্ত হলো তার। ইচ্ছে করলো অফিস রুমে গিয়ে সবার সামনে কটা কথা শুনিয়ে আসতে, কিন্তু সাহসের ঘাটতি থাকায় তা করতে পারছে না। অধৈর্য হয়ে উঠে দাঁড়ালো সে। থতমত গলায় বলল, মাথা ধরেছে, বাসায় যাচ্ছি, থাক তোরা। মীরা ঠোঁট বাঁকিয়ে বলল, বাসায় না গিয়ে পাবনায় যা। তুই যে অদ্ভুত ভাবনা মনে চেপে আসছিস, তা আমাদের জন্য ক্ষতিকারক। স্যারের বইয়ের শোকে তো মাথা মঙ্গলে চলে গেছে। পাবনা গিয়ে নাসার সাথে যোগাযোগ করে মাথা ফিরিয়ে নিয়ে আয়। আমি পাবনার টিকিটটা কেটে দিচ্ছি। দুটো কাটিস, তোর যাওয়ার প্রয়োজন। ঝাঁঝালো স্বরে কথাটা বলল তাহিয়া। শৈলী হা করে তাকিয়ে রইল। এই মেয়ের হলোটা কি? হন হন করে অডিটোরিয়াম রুম ছেড়ে বেরিয়ে এলো। ক্যাম্পাস পার করে সবে রিকশায় উঠেছে, মেসেজ টোন বাজলো তখন। তড়িঘড়ি করে ফোনটা চেক করলো তাহিয়া। অভিক লিখেছে, জনসম্মুখে তোমাকে জব্দ হওয়া থেকে বাঁচাতেই বিয়ের কথা জানিয়েছি। অভিকের কথা বোধগম্য হলো না তাহিয়ার। রাগের সাথে না বুঝেই রিপ্লাই করলো, আপনি কথা দিয়েছেন, কথার খেলাপে যাওয়াটা আশা করিনি। ফোনটা বোধহয় অভিকের হাতেই ছিল। তৎক্ষণাৎই জবাব এলো, আমি কথা দিয়েছি আমাদের বিয়ের কথা কাউকে জানাবো না। আমি আমার কথা মাফিক আমাদের বিয়ের কথা কাউকে জানাইনি। শুধু আমার বিয়ের কথা জানিয়েছি, আমাদের নয়। পোস্টটা চেক করে দেখো, কোথাও তোমার নাম আছে কিনা। আমি তোমার নামটা উল্লেখ করিনি। কলেজের কেউ জানে না তোমার কথা। অভিক আহমেদ নামের প্রোফাইলটা চেক করে সত্যি নিজের নাম পেল না তাহিয়া। রাগে ভাটা পড়ল, তবে পুরোপুরি নিঃশেষ হলো না। আবারও লিখল, এই বার্তায়ও কোনো প্রয়োজন ছিল না। এখন না জেনে সবাই আমার সম্পর্কে নানান কথা বলছে। তাহিয়ার মেসেজ দেখে গম্ভীর মুখে বিড়বিড়ালো অভিক। হেই মেয়ে এতটা বোকা কেন? সহজ কথাটা বুঝতেই পারে না। পারে শুধু আমাকে দেখে অস্বস্তির সাগরে ডুবে মরতে, আর হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে হোঁচট খেতে। আবার এসেছে আমাকে প্রশ্নবিদ্ধ করতে, ফাজিল। রাগ সংবরণ করে সে বিস্তারিত লিখল, প্রয়োজন আছে বই কি। আমার বিয়ের কথা সবাই জেনে থাকলে তোমাকে আমার সাথে দেখে মানুষ খারাপ কিছু ভাববে না। সবার আগে মনে পড়বে আমি বিবাহিত। আমার স্ত্রীর সম্পর্কে যেহেতু কারোর জানা নেই, তাই আমার পাশে যাকে দেখবে তাকেই স্ত্রী হিসাবে ধরে নেবে। এই ক্ষেত্রে তোমার চরিত্র আমার সুখ্যাতির ওপরে প্রশ্ন উঠবে না। বাস্তবতা বড় কঠিন। চোখ মেলে দেখো, বৈধ সম্পর্ককে মানুষ নিমিষেই অবৈধ প্রমাণ করতে পারে। সেক্ষেত্রে আমাদের সম্পর্কে না জানলে কতটা কি রটাবে তুমি কি আন্দাজ করতে পারছো না? কাল তুমি আমার সাথে বেরিয়েছো, কলেজের কেউ দেখে ফেললে কি রটতো?
নিশ্চয় না জেনে আমাদের স্বামী স্ত্রী বলতো না। হাজার কথা বানিয়ে আমাদের এবং আমাদের মধ্যকার সম্পর্ক দুটোকে খারাপভাবে উপস্থাপন করত। তখন পরিস্থিতি তোমার জন্য শুভকর হতো? তুমি হয়তো বলবে তখন প্রমাণ দিবে, কিন্তু প্রমাণ দেওয়ার আগেই যে মান সম্মান চলে যেত। তাছাড়া আমার কাঁধে অর্পিত দায়িত্বের তালিকায় তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা এবং কষ্ট দূরীকরণে সহায়ক হওয়ার দায়িত্বটাও আছে। সেই দায়িত্ব রক্ষার্থেই স্ট্যাটাসটা দিতে হলো। বোঝার চেষ্টা করো তাহিয়া, বি ম্যাচিওর। অভিকের দেওয়া মেসেজ পড়ে তাহিয়ার রাগ নিঃশেষ হয়ে গেল। এতটা গভীরভাবে তো ভেবে দেখেনি সে। সত্যি, কাল কেউ দেখলে কি হতো? কলেজে এতক্ষণে ছিছি পড়ে যেত। মেয়ে হওয়াতে অধিকাংশ দোষ তার ঘাড়ে এসে চাপতো সবাই। কেউ খুঁজে দেখতো না সত্যটা কি। এগুলো আজকাল অহরহই দেখা যায়। এসব ভাবনা মনে আসতেই তাহিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে অভিকের কৃতজ্ঞতা প্রকাশ করলো। লোকটা নেহাতি খারাপ নয়, একটু রাগী এই যা। শাড়ির স্তূপের মাঝে বসে আছে তাহিয়া, কপালে চিন্তার ভাঁজ। নবীন বরণে কোন শাড়িটা পরে যাবে এই ব্যাপারটা সন্দিহান সে। র্যাম্প ওয়ার্কে কৃষক বউ, এই থিমের জন্য শাড়ি, আলতা কোলা সব কেনা হয়েছে, কিন্তু এর বাইরে শাড়ি নেওয়া হয়নি। ইন্ডো সংস্কৃতির পোশাকে দাপিয়ে বেড়ানো তাহিয়া গায়ে কালো ভাদ্রে শাড়ি জড়ায়। শেষবার পরেছিল বছর খানেক আগে, তাও কলেজের নবীন বরণ উপলক্ষে। 12 হাতের শাড়িটা তাহিয়ার চঞ্চল চলাফেরায় বাধা হয়ে দাঁড়ায় বলে শখ করে পরা হয় না। ওর একটা বদ অভ্যাস হলো, যে কোনো কাজ সময় থাকতে করবে না, শেষ সময়ে এসে হুলুস থুলুস কাণ্ড বাঁধাবে। এবারও তার ব্যতিক্রম হয়নি। হাতে কদিন সময় পেয়েও শাড়ি ঠিক করে রাখেনি। আজ অনুষ্ঠান, ঘন্টাখানিক বাদে তৈরি হয়ে বেরোতে হবে। এখন সে শাড়ি বাছাই করতে বসেছে। মাহমুদার আলমারিতে শাড়ির সংখ্যা কম হলেও 50টা হবে। এর মাঝে জামদানি, তাঁত, টাঙ্গাইল, সিল্ক, কাতান সব ধরনের শাড়ি আছে। কালারগুলোও বেশ। তাহিয়া কোনটা পরবে দ্বিধায় পড়ল। মাহমুদার শরীর কিছুটা অসুস্থ। স্কুল থেকে ছুটি নিয়ে আপাতত বাসাতেই অবস্থান করছেন। দিন 10 বাদেই তার সার্জারি। অবস্থা কিছুটা খারাপ হওয়ায় সার্জারির দিন কয়েক আগেই ভর্তি করানোর পরামর্শ দিলেন চিকিৎসক। এটা তাহিয়াকে জানানো হয়নি। তাকে জানানো হয়েছে সব ঠিকঠাকই আছে, 10 দিন বাদেই সার্জারি করতে হবে। বর্তমানে তিনি বসার ঘরে বসে আছেন, রিনাকে সকালের নাস্তার ব্যাপারে বোঝাচ্ছেন। তাহিয়া বিছানায় বসে ডাকলো, মা একটু এদিকে আসবে? মেয়ের ডাক পেয়ে ধীর পায়ে নিজের রুমের দিকে গেলেন। শাড়ির স্তূপ দেখে হতভম্ব হয়ে চেয়ে রইলেন মেয়ের দিকে। তাহিয়া করুণ স্বরে বলল, শাড়ি সিলেক্ট করতে পারছি না মা, কোনটা পরবো বলে দাও না। মাহমুদা দুর্বল পায়ে বিছানার এক কোণে গিয়ে বসলেন। সব শাড়িতে চোখ বুলিয়ে বলেন, ওয়ার্ড্রপের সাইডে সিঙ্গেল ড্রয়ে বড় একটা ডালা আছে, ওটা নিয়ে আয় তো। কাঠের ওয়ার্ড্রপটা আলমারির পাশেই। তাহিয়া বিছানা ছেড়ে ওয়ার্ড্রপের কাছে গেল। ড্রয়ার খুলে বড় সড়ো একটা ডালা চোখে পড়ল। ভুরু কুচকে ডালাটা হাতে নিল, বিছানার দিকে পা বাড়িয়ে বলল, এই ডালাটা কোথা থেকে এলো মা? তোর শ্বশুরবাড়ি থেকে, শান্ত স্বরে উত্তর দিলেন মাহমুদা। তাহিয়া বিস্ময় মাখা চোখে তাকালো। মাহমুদা বললেন, তাড়াহুড়োয় বিয়ে হয়, শাড়ি গহনা দেওয়া হয়নি তোকে, তাই নীলিমা এক গাদা শাড়ি গহনা কিনে নিয়ে এসেছে কাল, তোকে দিতে ভুলে গিয়েছিলাম, খুলে দেখ। মায়ের চোখে আগ্রহ দেখে দ্বিরুক্তি করলো না তাহিয়া। বিছানায় বসে ডালার ওপর র্যাপিং পেপার খুললো। 4টা শাড়ি আর 2টো জুয়েলারির বাক্স দেখে এলো। মাহমুদা জুয়েলারির বাক্সটা খুলে দেখলেন, ভেতরে সোনার গহনা। তাহিয়া শাড়ি উল্টে পাল্টে দেখলো, একটা লাল কাঞ্চিবুরাম আর একটা ল্যাভেন্ডার কালারের জর্জেট শাড়ি, একটা হালকা গোলাপি কাতান আর একটা কালো জামদানি। মাহমুদা জুয়েলারি থেকে চোখ সরিয়ে মেয়ের উদ্দেশ্যে বলল, এখান থেকে একটা শাড়ি পর। নবীনবরণ অনুষ্ঠানে আমি বউদের মতো এইসব শাড়ি পরে যাব? অবাক হয়ে প্রশ্ন করলো তাহিয়া। শাড়ি নেড়ে চেড়ে মাহমুদা বললেন, কালো জামদানিটা পর, ওটা হালকা সুন্দর আছে, তোকে ভালো মানাবে। তাহিয়ারও মনে হলো শাড়িটা পরাই যায়, দেখতে ভালোই লাগছে, সে সাই জানালো। এই পর্যায়ে মাহমুদাকে প্রাণবন্ত দেখা গেল। তিনি আকস্মিক চঞ্চল হয়ে উঠলেন, উৎফুল্লতার সাথে বলেন, আজ শাড়িটা আমি পরিয়ে দিই। তাহিয়া বেশ খুশি হলো, হেসে বলল, দিবে? দাও।
অতঃপর মাহমুদা অনন্য চিত্তে মেয়েকে শাড়ি পরিয়ে দিলেন, চুলে খোপা করে দিলেন। তুহিনকে পাঠালেন গাজরা আনতে। তাহিয়া এবার সাজতে বসলো। মাহমুদা বিছানায় বসে বলে গেলেন, চোখে গাঢ় করে কাজলের পর কাজল, কপালে টিপ পর, আর হাতে কালো রেশমি চুড়ি পরলো, গলায় একটা ছোকরা পরলো, আর ছোট ম্যাট লিপস্টিকের পর ঠোঁটে ম্যাট লিপস্টিক। মায়ের নির্দেশ মোতাবেক সাজলো তাহিয়া। আজকের দিনটা মায়ের নামে উৎসর্গ। আজ মা যাই বলবেন তাই করবে সে। তাহিয়ার সাজ শেষ হতে তুহিন এলো গাজরা নিয়ে। মাহমুদা তাহিয়ার কোফায় গাজরা গুজে দিলেন। সাজগোজের পর্বকে সমাপ্তি ঘোষণা করার পর মেয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। বিড়বিড় করে দেওয়া দোয়া পড়ে মেয়ের মুখে ফু দিয়ে উচ্ছ্বাসিত প্রশংসা করে বললেন, চমৎকার লাগছে তোকে, কারোর নজর না লাগে যায়। তাহিয়া ভুরু কুচকে নিজেকে আয়নায় দেখলো, এতটাও খারাপ লাগছে না। মাহমুদা নীলিমাকে ভিডিও কল দিলেন। দুজনে মিলে ফিসফিসিয়ে গোপন আলাপ সেরে নিলেন। দুই বান্ধবীর আলাপ শেষ হওয়ার পর মাহমুদা তাহিয়ার হাতে ফোন ধরিয়ে দিলেন। নীলিমা কথা বলবে তোর সাথে, দেখতো। বিস্ময়ের সাথে সালাম দিল তাহিয়া। সালামের উত্তর নিয়ে নীলিমা খুশিতে ডগমগ হয়ে বলেন, তাহিয়া ভীষণ মিষ্টি লাগছে তোকে। তাহিয়া লাজুক হাসলো, তারপর কৃতজ্ঞতার সুরে বলল, শাড়িটা ভীষণ সুন্দর, ধন্যবাদ আন্টি। পছন্দ হয়েছে তোর? অবাক হলেন নীলিমা, আশা করেননি বোধ হয়। তাহিয়া উৎফুল্ল হয়ে বলল, ভীষণ। এত সুন্দর শাড়ি উপহার দেওয়ার জন্য একটা টাইট হাগ প্রাপ্য তোমার। দেখা হলে টাইট হাগটা দিয়ে দিব। নীলিমা আনন্দে বিমোহিত হলেন। তৎক্ষণাৎই পরবর্তী কথাটা বললেন না। কিছুটা সময় নিয়ে বলেন, বাকি শাড়িগুলো আমি কিনলেও এই শাড়িটা অভিক কিনেছে, ওর পছন্দ মাফিক। আজ কলেজে দেখা হলে যা দেওয়ার ওকে দিয়ে দিস। মিটমিটিয়ে হেসে ফোনটা ছাড়লেন নীলিমা। পুত্রবধূর সাথে ছেলের সম্পর্কিত ব্যাপারটা এতটা খোলসা ভাবে কথা বলা যায়, কেমন যেন অস্বস্তি লাগে। ফোন কানে দিয়েই কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল তাহিয়া। স্যার কিনেছে শাড়ি, তাও তার জন্য। এখন এই শাড়ি পরে কলেজে যাবে কিভাবে? যদি স্যারের মুখোমুখি হয় তবে? অভিক তার দেওয়া শাড়ি পরাকে যদি অন্যভাবে নেয়? লজ্জায় লাল হলো তাহিয়ার দু গাল। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এই শাড়িটাই শরীর চুলকাচ্ছে, চেঞ্জ করে নেই। তার মনের ভাব ধরতে পেরে মাহমুদার চোখ রাঙালেন। খুলে যেহেতু ফেলবি, আমাকে দিয়ে পরালি কেন? থেমে অভিমানী সুরে বললেন, যা ইচ্ছে তাই কর। আমার মতামতকে প্রাধান্য যেহেতু দিবিই না, তাহলে জিজ্ঞাসা করেছিস কেন? আমি বলার কে? আমার কথার কোনো দাম আছে নাকি? শুধু শুধু বলে কথা খরচ করা ছাড়া আর কিছুই হবে না। মায়ের রাগ অভিমানের মাত্রা দেখে শাড়ি খোলার সাহস হলো না তাহিয়ার। মনে মনে দোয়া করলে অভিকের সাথে যেন দেখা না হয়। সিদ্ধান্ত নিল, পারফরমেন্সের নির্দিষ্ট সময়ের আগেই শাড়ি বদলে বাঙালি শাড়ি পরবে, আর চেঞ্জ করবে না। অতীব শীতল স্বরে বলল, তুমি আমার মা, এই মুহূর্তে তোমার সাথে কথা সবচেয়ে দামি। যাও, শাড়ি বদলাবো না, এইভাবেই আমি কলেজে যাব। এবার খুশি হয়ে একটু হাসো তো দেখি। রাগের আভা সরে গিয়ে উৎফুল্ল ফিরে এলো মাহমুদার মুখে। প্রসন্ন হাসলেন। ব্যাগ হাতে নিয়ে বসার ঘরে এলো তাহিয়া। বসার ঘরের মেঝে ঝাড়ু দিচ্ছিল রিনা। তাহিয়াকে দেখে গেয়ে উঠল, আপনারে দেখা এইবারে আমার দিলে বাত্তি জ্বলিয়াছে আপা। তাহিয়া রেগে বলল, তোর এই বাত্তির পাল্লাই পড়ে ওই দিন হাসপাতালে আমার রুহের বাত্তি নিভে যেতে ধরেছিল। আর একদিন এসব কথা বলবি তো তোর রেহাই নেই রিনা। শাসিয়ে রিনাকে থামানো গেল না। সে রসাত্মক গলায় বলল, আজকে আপনারে একেবারে পরীর লাহান লাগতাছে আপা। দুলাভাই দেখলে আজকা কায়দা হইয়া পড়িয়া যাইব। জানি না কি হবে, পড়ে না চোখের পলক, কি যে তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। গুনগুনিয়ে গেয়ে উঠল রিনা। চমকে গেল তাহিয়া। অভিক সত্যি এমন করবে নাকি? এই লোকটা তার দিকে তাকালেই লজ্জায় মাটিতে মিশে যায়। সেখানে সে যদি এমন কিছু বলে তবে আজ মরণ হবে বোধ হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহিয়ার নীরবতার মাঝে তুহিন এলো বসার রুমে। সোফার সঙ্গে বসে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, অভিক ভাইয়া তোর রূপে বিমোহিত হয়ে জ্ঞান হারাবে না। ওকে দেখে ভয়ে জ্ঞান হারাবে। যা বিশ্রী লাগছে, দেখেই ভয় লাগছে আমার।
এতটা ভয় বোধ হয় ভূতের ছবি দেখেও আমার লাগে না। লজ্জা সংবরণ করে চোখ রাঙালো তাহিয়া। তুই একদিন ঘুম থেকে উঠে দেখবি তুই শ্বাস নিতে পারছিস না, ঘটনাস্থল পরখ করে বুঝতে পারবি মেরে ফেলার উদ্দেশ্যে আমি তোর গলা টিপে ধরেছি। সেদিন হাজার আকুতি জানালেও আমি তোকে ছাড়বো না, মনে রাখিস। ছক্কা মেরে অক্কা পাইয়ে দিব। সেই দিনটা খুব নিকটে তোর। আমি তোকে ছেড়ে দিব ভেবেছিস? ভূত হয়ে তোর ঘাড় মটকাবো। তখন অভিক ভাই বউ বউ করে কান্না করলেও আমি শুনবো না। বাঁকা হেসে বলল তুহিন। রিনা ঝাড়ু মেঝেতে ফেলে তুহিনের দিকে এক হাত বাড়িয়ে বলল, না চৌধুরী সাহেব, না, আমি এমনটাও করতে পারেন না। নদীকে সাগরের কাছ থেকে আলাদা করতে পারেন না। আপনি কি জানেন না নদীকে ছাড়া সাগর নিঃস্ব? নদীকে ছাড়া সাগর বাঁচবে না, মরে যাবে। এমনটা করবেন না চৌধুরী সাহেব, আপনার পায়ে পড়ি। কান্না ভঙ্গিতে তুহিনের পায়ের কাছে ঝুঁকলো রিনা। তড়িৎ সরে গিয়ে রাগে কিরমিরিয়ে উঠল তুহিন। তাহিয়া আপুকে মারার সিদ্ধান্ত বাতিল। আমি মরে সবার আগে তোর ঘাড় মটকাবো, এটা নিশ্চিত। তোর এই সস্তা ডায়লগ শুনতে শুনতে কান পচে যাচ্ছে। আর একদিন শুধু তোকে দেখি বাংলা সিনেমা দেখতে, তবে দেখিস তোর একদিন কি আমার একদিন। তেড়ে এলো তুহিন। বিপরীতে রিনা বিস্ময়ের ভান করে বলল, এটা তুমি বলতে পারলে রাজু? এই কথা বলার আগে তো একটু বুক কাঁপলো না? এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? একবার রাজু, একবার আর চৌধুরী সাহেব, একবার সাগর, নদী। তুহিন মাথা চেপে চিৎকার দিল, মা, এই বেয়াদবটাকে আমার সামনে থেকে সরতে বলো। আর কয়েক মিনিট থাকলে ও আমার হাতে খুন হয়ে যাবে। আজই বিদায় করো ওকে, অসহ্য। হনহন করে রেগে চলে গেল তুহিন। তাহিয়া ক্ষিপ্ত হয়ে টিভি রিমোটটা হাতে নিয়ে বলল, আজ থেকে তোর টিভি দেখা বন্ধ, রিমোট পাবি না আর। अब हमसे हरामी जिंदगी मांग लेते, हम आपको खुशी खुशी दे देते। पब आपने तो हमसे हमारा गुरु চিন লিয়া। করুণ গলায় বলল রিনা। বাংলাদেশ পেরিয়ে ভারতে চলে গেছে এবার। আল্লাহ রক্ষা করো। অতিষ্ঠ হয়ে উঠেছে বাসায় থেকে। আর বেরিয়ে গেল তাহিয়া। কলেজে যাওয়ার পর অডিটোরিয়াম রুমের সামনে দেখা হলো তাহিয়ার জন্য অপেক্ষারত মীরা আর শৈলীর সাথে। তাহিয়াকে দেখে মীরা হেসে বলল, তাহুরানি, আজ সুন্দর লাগছে তো তোকে। শৈলী বলল, শাড়িটা কিন্তু খুব সুন্দর, কোথা থেকে নিলি? সঠিক উত্তর দিতে পারল না তাহিয়া। কথা ঘুরিয়ে বলল, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন আলোচনা পর্ব চলছে, উত্তর দিল মীরা। তাহিয়া সামনের দিকে পা বাড়িয়ে বলল, গরম লাগছে রে, ভেতরে চল বসি।